ভিন্ন ভিন্ন নামেও শুনে থাকবেন। পোর্ট ফরওয়ার্ডিং, পোর্ট ম্যাপিং দুইটা একই জিনিস। তারপরে হচ্ছে যে এটাকে আবার সামটাইমস আমরা স্ট্যাটিক নেটও বলি। তো এগুলি হচ্ছে যে সবকিছুরই কনফিগারেশন বলেন, কাজ বলেন একই, সেম, বাট বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটাকে মানে ইয়ে করা হয় আর কি, এক্সপ্লেন করা হয়। তো যাই হোক, বেসিক্যালি আমরা পোর্ট ফরওয়ার্ডিং কেন করব, এটা করলে আমার সুবিধা কি বা এটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলি নিয়ে যদি আমরা জাস্ট একটু শর্ট ব্রিফিং এ যাই। বেসিক্যালি পোর্ট ফরওয়ার্ডিং এর দুইটা মেজর সুবিধা আছে। দুইটা মেজর সুবিধার মধ্যে এক নম্বর হচ্ছে সিকিউরিটি, ডিভাইসের সিকিউরিটি, বা যদি আপনার কোনো অ্যাপ্লিকেশন সার্ভার থাকে সেই সার্ভারের সিকিউরিটি। যেমন ধরেন আপনার অফিস নেটওয়ার্কে 200 ইউজার আছে, 200 ইউজার আছে, আর সেখানে আপনার ধরেন এই 200 ইউজারের জন্য একটা অ্যাপ্লিকেশন সার্ভার আছে। সেটা হইতে পারে ইআরপি সার্ভার, ডেটাবেস সার্ভার, যেখানে আপনার সমস্ত ইনফরমেশন আছে, প্রত্যেকটা এমপ্লয়ি হিস্ট্রি থেকে শুরু করে তার অ্যাক্টিভিটিস, গত বছর সে কি কাজ করছে না করছে, ইন ডিটেলস তার ফাইলপত্র ওই সার্ভারটাতে আছে। তো এটা ডেটাবেস সার্ভার আর কি। তার মানে কি, যে ওই সার্ভারটা কিন্তু অবশ্যই এই যে আপনার নেটওয়ার্কের 200 ইউজার আছে এদের ওই পিসিটার কিন্তু গুরুত্ব অনেক অনেক বেশি, তাই কি না? যে না, আমি একজন ইউজার, আমি ওখানে জব করি, সো জবের সুবাদে আমি ওখান থেকে একটা ওয়ার্ক স্টেশন পাইছি, সেটা হতে পারে ল্যাপটপ, সেটা হতে পারে ডেস্কটপ। এরকম আমার মতো আরো এমপ্লয়ি আছে, তাদের প্রত্যেকেরই একটা করে ওয়ার্ক স্টেশন আছে। বাট এই ইন্ডিভিজুয়াল এক একটা ওয়ার্ক স্টেশন থেকে ডেফিনেটলি কিন্তু ওই ধরনের যে সার্ভারগুলি আছে ওর গুরুত্ব কিন্তু অনেক বেশি। বাট ওইটাও তো আপনার লোকাল নেটওয়ার্কে আপনি যেরকম একটা আইপি ইউজ করতেছেন 192.168.1.10, ধরেন এটা আপনার আইপি, ওই পিসিটাতেও কিন্তু সার্ভার পিসিটাতেও কিন্তু 192.168.1.25 এরকম কিছু একটা আইপি ইউজ করতেছেন আপনি। বাট কম্পারেটিভলি কিন্তু আপনার চেয়ে ওই পিসিটার গুরুত্ব অনেক বেশি, কারণ ওইটা যদি সামহাউ হ্যাক হয় সেই ক্ষেত্রে আপনার কোম্পানির সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আরেকজনের হাতে চলে যাবে। তো আমরা পোর্ট ফরওয়ার্ডিং করলে বেসিক্যালি ওইটা যদি আমরা খেয়াল করেন, সার্ভার যদি আমরা একটা প্রাইভেট আইপিতে রেখে দেই, প্রাইভেট আইপিতে রেখে দিলে যেটা হয় যে সে এমনি সিকিউর, বিকজ প্রাইভেট আইপিকে তো আর বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না, যার কারণে সে এমনি সিকিউর আছে। কিন্তু প্রবলেম হলো যে যেহেতু এটা একটা সার্ভার, তো এটা সামটাইমস আপনার অফিস নেটওয়ার্কের বাইরে থেকেও ইউজ করা লাগতে পারে, অফিস নেটওয়ার্কের বাইরে থেকেও সেটাকে ইউজ করা লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে। যেমন আমি একটা টিমের ম্যানেজার, আমার আন্ডারে 20 জন এমপ্লয়ি আছে, হঠাৎ করে আমার সিইও এই মিডনাইটে আমাকে ফোন করে বললো যে তোমার টিমের পুরো অ্যাক্টিভিটিস আমাকে শেয়ার করো, কি অবস্থা। সো ওইটা যদি প্রাইভেট আইপিতে থাকে তাহলে তো আমি ওইটা অ্যাক্সেস করতে পারবো না, বিকজ সবার অ্যাক্টিভিটিস তো আর আমার মুখস্থ নাই, এটা মুখস্থ রাখা সম্ভব না একজন মানুষের পক্ষে। সো আমার এমপ্লয়িরা কি করে, তার ডে টু ডে অ্যাক্টিভিটিস ওই সার্ভারটাতে যাওয়ার আগে রেখে দেয়। তার মানে ওইখান থেকে ডেটাগুলো কালেক্ট করে আমাকে একটা রিপোর্ট ক্লিয়ার করে তাকে দিতে হবে, তাহলে আমার তখন সার্ভারটা অ্যাক্সেস করতে হবে। কিভাবে করবো? এটা তো একটা প্রাইভেট আইপিতে পসিবল না, বাট ইট কুড বি পসিবল থ্রু পোর্ট ফরওয়ার্ডিং, এটা সম্ভব। তো এখন কথা হচ্ছে, আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে না, ওটা তো একটা পাবলিক আইপি বসায় দিলেই আপনি অ্যাক্সেস করতে পারেন। হ্যাঁ, পাবলিক আইপি বসায় দিলে আমিও অ্যাক্সেস করতে পারি, কিন্তু আমার পাশাপাশি যেটা হবে যে অনেক আনঅথরাইজড অ্যাক্সেসও কিন্তু
ওই সার্ভারের ক্ষেত্রে হইতে পারে, তাই না? আমি যেমন অ্যাক্সেস করতে পারতে, আই এম দ্য ভ্যালিড ইউজার, আমি অ্যাক্সেস করতে পারতেছি, বাট ইনভ্যালিড কিছু ইউজার, আনঅথরাইজ কিছু ইউজারও কিন্তু ওই সার্ভার হয়তোবা তার ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করবে না বিধায় সে হয়তোবা ইনস্ট্যান্ট লগ ইন করতে পারবে না, বাট সে তো দিনের পর দিন ট্রাই করতে থাকবে এবং একটা পর্যায়ে যদি কোনো কারণে সাকসেস হয়ে যায়, যারা কোনো একটা সার্ভারকে হ্যাক করার চেষ্টা করে তারা তো আর এক ক্লিকেই তো আর ওটাকে হ্যাক করতে পারে না, সেভারাল টাইম লক্ষ লক্ষ বার ওটাকে ট্রাই করে, বিভিন্ন ইউজার আইডি পাসওয়ার্ডের কম্বিনেশন তৈরি করে সেটা দিয়ে অ্যাটাক করে। সো কোনো না কোনো বার হয়তো বা মিলে গেছে, দেন হচ্ছে যে তখন সার্ভারটা কম্প্রোমাইজ হয়ে যায়। তো এই জন্যই আমরা সবাইকে সাজেস্ট করি যে আমরা যখন ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করব তখন এইটা অবশ্যই আলফা নিউমেরিক পাসওয়ার্ড দিব। সো আলফা নিউমেরিক পাসওয়ার্ড মানে কি, এ বি সি ডি এগুলি থাকবে, বাট এগুলোর মধ্যে কোনোটা ক্যাপিটাল লেটার, কোনোটা স্মল লেটার থাকবে। এরপরে হচ্ছে যে কোনো নাম্বারের কম্বিনেশন হবে, যে কোনো মাঝখানে কিছু নাম্বার থাকবে। এরপরে কি থাকবে, কিছু আপনার হচ্ছে যে ওই কি বলে এটাকে স্পেশাল ক্যারেক্টার, লাইক ডলার সাইন, এক্সক্লেমেটরি সাইন, হাইফেন, ডট, অনেক কিছু হতে পারে। সেগুলির কম্বিনেশনে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করব যার মিনিমাম লেন্থ হবে 8 ডিজিট। এগুলা কেন বলা হয়, কারণ হচ্ছে যে আপনি যদি 1 2 3 4 5 6 এরকম একটা পাসওয়ার্ড দিয়ে রাখলেন, এটা হ্যাক হইতে কতক্ষণ লাগবে? খুব বেশি সময় লাগার কথা না। এই জন্যই এমন পাসওয়ার্ড দিতে হবে যেটা হ্যাক করা প্রায় দুঃসাধ্য বলা চলে। তারপরেও তো ভাই একটা পসিবিলিটি রয়ে গেছে, যতই কঠিন দেন না কেন তারপরেও একটা পসিবিলিটি রয়ে গেছে যে বেশি কঠিন দেওয়ার ফলে যেটা হইছে যে না হয়তো 1 মাসে হ্যাক হয়ে যাইতো, এখন হয়তো 6 মাস পরে হ্যাক হবে, বাট চান্স কিন্তু রয়েই গেছে। দ্যাটস ওয়াই আমরা যেটা করতে পারি যে না ওই সার্ভারটা একটা প্রাইভেট আইপিতেই থাকবে, বাট আমি ওই সার্ভারটাকে পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে ইউজ করব। তাহলে এই যে প্রসেসটা গেল, এটা দিয়ে কি বুঝলাম আমরা, যে পোর্ট ফরওয়ার্ডিং তাহলে আমরা কনফিগার করব ফর সিকিউরিটি। এটা হচ্ছে 1 নাম্বার অপশন, মেজর অপশন। আর মেজর অপশনে আরেকটা আছে নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে রিসোর্সের লিমিটেশনের কারণেও আমরা অনেক সময় পোর্ট ফরওয়ার্ডিং করতে বাধ্য হই। রিসোর্সের লিমিটেশন, এখন রিসোর্সের লিমিটেশনটা আসলে কি? হ্যাঁ, রিসোর্সের লিমিটেশন হচ্ছে যে আইপি লিমিটেশন, আইপি অ্যাড্রেস। সো হোয়াট টাইপস অফ আইপি অ্যাড্রেস? পাবলিক আইপি। ফর এক্সাম্পল, আপনি আপনার আইএসপি এর সাথে যখন কানেক্টেড হয়েছেন, আইএসপি থেকে একটা সার্ভিস নিছেন, আইএসপি বাই ডিফল্ট আপনাকে /30 এর একটা আইপি অ্যাড্রেস দিয়েছে। /30 তার মানে এখানে আপনি আইপি পাবেন কয়টা? একটা আইপি পাবেন। সেই একটা আইপি অলরেডি আপনি আপনার রাউটারে বসায় ফেলছেন, যেটা দিয়ে আপনি আপনার অফিস নেটওয়ার্কে ইন্টারনেট সার্ভ করেন। তো এখন আপনার এরকম একটা সার্ভার আছে যেটাকে সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। মানে আপনার উদ্দেশ্য হচ্ছে এটা। সেই ক্ষেত্রে তাহলে আরো একটা পাবলিক আইপি লাগবে। এখন আপনার পাবলিক আইপি একটা আছে যেটা আপনি অলরেডি রাউটারে বসায় ফেলছেন। এখন ওই আইপিটাই যদি আপনি আবার সার্ভারে দেন, তাহলে তো আপনার অফিস নেটওয়ার্কে আবার ইন্টারনেট দিতে পারবেন না। তার মানে কি এইখানে আপনার রিসোর্সের লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? যে আইপি নাই, আইপি আপনার 2টা লাগবে মিনিমাম, কিন্তু আপনার কাছে আইপি আছে মাত্র একটা। এবার কি করবেন? হ্যাঁ, এইবারও আপনি চাইলে পোর্ট ফরওয়ার্ডিং এর থ্রুতে ওই সার্ভারটাকে সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসের ব্যবস্থা করে দিতে পারেন, কিন্তু তারপরেও সেটাও কি হবে? সিকিউর হবে, মোর এন্ড মোর সিকিউর হবে। কার তুলনায় সিকিউর হবে? যদি আমরা সরাসরি পাবলিক আইপি ইউজ করতাম তার তুলনায় অনেক অনেক সিকিউর হবে। তার মানে কি আমার উদ্দেশ্য বোঝা গেছে তাহলে কেন আমরা পোর্ট ফরওয়ার্ডিং ইউজ করব। এবার আমরা আসি এটা কিভাবে কাজ করে। খেয়াল করেন, পোর্ট ফরওয়ার্ডিং কে কোন জায়গায় প্যাট বলা হয়। প্যাট, PAT, প্যাট। সো হোয়াট ইজ প্যাট? প্যাট মানে হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন।
খেয়াল করেন পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। সো এই যাবৎকাল আমরা নেট করছি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এটা করছি, বাট এখন আমরা শিখবো হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। তো তার মানে কি খেয়াল করেন নেট কি করে, নেটের সাথে প্যাটের পার্থক্যটা কি? নেট হচ্ছে ওভারঅল সব রিকোয়েস্টই প্রসেস করে, ওভারঅল কি করে সব রিকোয়েস্ট প্রসেস করে। ফর এক্সাম্পল আপনি যখন নেট করবেন তখন আপনার যেই কোনো পোর্টেই রিকোয়েস্ট ইনিশিয়েট হোক না কেন, নেট কি করবে সবগুলাই প্রসেস করে ফেলবে। আর প্যাট যেটা করবে আপনি নিজে ডিফাইন করে দিবেন যে শুধুমাত্র এই পোর্টের রিকোয়েস্ট আসলে তুমি ওই সার্ভারের কাছে ফরওয়ার্ড করবে। প্রসেস হচ্ছে এটা। তার মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট পোর্ট নাম্বার আপনাকে ম্যাচ করতে হবে। সব কিন্তু সে প্রসেস করবে না, যদি শুধুমাত্র ম্যাচিং কন্ডিশন ট্রু হয় তাহলেই সে প্রসেস করবে। তার মানে কি প্যাটের কি গন্ডিটা অনেক ছোট না? নেট কি সব প্রসেস করবে, সব প্রসেস করবে বলতে কি পোর্ট আসলে কয়টা আছে? পোর্ট আছে হচ্ছে 0 থেকে 65,535টা পোর্ট আছে। আপনারা পোর্ট অ্যাড্রেস নিয়ে ঘাটাঘাটি করছেন কিনা বা কেউ জানেন কিনা জানি না, মানে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কমিউনিকেশনের জন্যই এক একটা পোর্ট আছে। যেমন ডিএনএস, যদি ডিএনএস কিভাবে কাজ করে, ডিএনএস কোন পোর্টে কাজ করে সেটা হচ্ছে 53। তারপর হচ্ছে টেলনেট, টেলনেট কেন ইউজ করি আমরা? রিমোট লগইন এর জন্য। সো টেলনেট কোন পোর্টে কাজ করে? 23। এইচটিটিপি যখন আমরা কোন একটা পিসি থেকে কোন একটা ব্রাউজিং করতে চাই, এখন ব্রাউজিং করতে চাইলে হয় এইচটিটিপি হবে নাহলে এইচটিটিপিএস হবে। যদি ফেসবুক ব্রাউজ করতে চাই তাহলে এইচটিটিপিএস। যদি আমরা atovated.com এটা ব্রাউজ করতে চাই, এটা হচ্ছে যে এইচটিটিপি। তার মানে এইচটিটিপি হইলে কোন পোর্টে রিকোয়েস্টটা জেনারেট হয়? 80 পোর্টে। আর যদি 443 হয় তাহলে সরি এইচটিটিপিএস যদি হয় তাহলে হচ্ছে 443। ওকে, তো এইখানেই হচ্ছে যে ব্যাপার যে তাহলে পোর্ট আপনাকে কনফিগারেশনের সময় বলে দিতে হবে, যেটা নেটের ক্ষেত্রে বলতে হতো না। কারণ নেটের ক্ষেত্রেও যদি আমরা পোর্ট ধরে বলতাম তাহলে ওই পার্টিকুলার পোর্টের জন্যই কাজ করতো। কিন্তু নেট আমরা কেন করি? নেট আমরা করি হচ্ছে যে ইন্টারনেট দেওয়ার জন্য। এখন ইন্টারনেটে তো সারা ওয়ার্ল্ডের সবাই কানেক্টেড এবং এখানে বিভিন্ন টাইপস এর সার্ভিস আছে। সো আপনি আগের থেকে জানেন যে এই পোর্টে এটা কাজ করবে, ইন্টারনেট কাজ করবে না, ওইখানে কোনো কিছু আপনি ডিফাইন করতে পারবেন না, ওইখানে সব। যার কারণে আমার এখানে পোর্ট বলে দেওয়ার কোনো সুযোগ নাই। যে কোনো পোর্টে রিকোয়েস্ট হোক না কেন, নেট উইল প্রসেস এভরিথিং। আর গ্রুপে তো অ্যাড করছিলাম, পাইছিলেন না? আবার গ্রুপে চ্যাট গ্রুপে অ্যাড করছিলাম তো। আর প্যাটের ক্ষেত্রে হবে কি পার্টিকুলার একটা পোর্ট। এখন ধরেন এই যে সার্ভারটার কথা বললাম আমি, যে লোকাল নেটওয়ার্কে একটা সার্ভার বসানো আছে। সো সার্ভারও কিন্তু কি আপনি হয়তো সার্ভারটাকে ওয়েব দিয়ে অ্যাক্সেস করতে পারেন অথবা সার্ভারকে রিমোট ডেস্কটপ দিয়ে কানেক্ট করতে পারেন, অথবা সার্ভারে আপনি এসএসএইচ করতে পারেন বা টেলনেট করতে পারেন। এখন যেই মেথডে আপনার যেটা দরকার। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম সার্ভারকে আপনি রিমোট ডেস্কটপ দিয়ে ইউজ করবেন। সো রিমোট ডেস্কটপের পোর্ট নাম্বার কত? 3389। ওকে, রিমোট ডেস্কটপের পোর্ট কত? 3389। তার মানে খেয়াল করেন আপনার যে রাউটার, এই রাউটারে তো একটা পাবলিক আইপি আছে। আপনার যে রাউটার, সেই রাউটারে একটা পাবলিক আইপি আছে। আপনারা কি ডায়াগ্রামটা সবাই দেখতে পাচ্ছেন কিনা? ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই দেখতে পাচ্ছি ভাই। ওকে, সো এটা একটু ফলো করেন, ডায়াগ্রামটা ভালো করে ফলো করেন। আপনার নাম ওই ইমেল অ্যাড্রেসটা দরকার আছে আমাদের। এখানে এই হচ্ছে আপনার রাউটার পাবলিক ওয়্যান। সেই রাউটারের এই জায়গায় একটা পাবলিক আইপি বসানো আছে, তার বিহাইন্ডে একটা
প্রাইভেট নেটওয়ার্ক বসানো আছে, যার আইপি হচ্ছে 192.168.1.1, এটা রাউটার ইন্টারফেসে বসানো। এইখানে দুইটা সার্ভার দেখানো আছে, লোকাল মেশিন মানে আমি আপনাকে 192.168.1.105, another one is কত 192.168.1.10। সো এখানে দেওয়া আছে যে দেখেন ফরওয়ার্ডিং পোর্ট কত 80, আর এখানে দেওয়া আছে ফরওয়ার্ডিং পোর্ট 27015 ধরে নিলাম। এবার এই দুইটা তো প্রাইভেট আইপিতে, এখন আপনি কিভাবে অ্যাক্সেস করবেন? আপনি অ্যাক্সেস করবেন হচ্ছে জাস্ট এটা একটা এক্সাম্পল দেখানো হচ্ছে ডায়াগ্রামে। এই যে ইন্টারনেট, আপনার এখানে কি রাউটার আছে, কি আছে না আছে, কোনো কিছু জানার দরকার নাই। এমন না যে না আপনার এখানে মাইক্রোডিকি থাকতে হবে, এই মাইক্রোডিকের সাথে এই মাইক্রোডিকের কিছু একটা কনফিগার করবেন, দেন হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্ট হবে, তার থ্রুতে আপনি ইউজ করবেন না, নট নেসেসারি। আপনার ওখানে মাইক্রোডিক থাকতে হবে এমন কোনো বিষয় নাই। মূল কথা হচ্ছে যে আপনার ইন্টারনেট আছে, সেটা হইতে পারে মোবাইল নেটওয়ার্কের ইন্টারনেট, হতে পারে লোকাল প্রোভাইডারের ইন্টারনেট, যে কোনো ভাবেই হোক আপনার ইন্টারনেট আছে, এটুকু হলেই চলবে। প্রি কন্ডিশন আপনার কি পাবলিক আইপি আছে না প্রাইভেট আইপি আছে এটারও দরকার নাই, এটারও দরকার নাই, জানার দরকার নাই। মানে অনলি আপনার ইন্টারনেট আছে, তাইলেই আপনি এই মাইক্রোডিকে যদি কিছু একটা কনফিগার করেন তাহলে আপনি এই সার্ভার প্রাইভেট আইপিতে থাকা সত্ত্বেও অ্যাক্সেস করতে পারবেন। সো কিভাবে? ওকে, প্রথম কথা হচ্ছে আপনি ধরেন ইন্টারনেটের সাথে কানেক্টেড। সো আপনি যদি ইন্টারনেটের সাথে কানেক্ট হন তাহলে এই যে রাউটার, এই রাউটারের পাবলিক আইপিটা অবশ্যই আপনি ইন্টারনেটের থ্রুতে অ্যাক্সেস করতে পারবেন। অবশ্যই আপনি এই পর্যন্ত আসতে পারেন, যেহেতু এটার মধ্যে পাবলিক আইপি আছে। আর পাবলিক আইপি মানে কি? সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসেবল। সো আপনার ইন্টারনেট থাকলে আপনি এই পর্যন্ত অ্যাক্সেস করতে পারেন। এখন দেখেন আপনার নেটওয়ার্কে দুইটা সার্ভার আছে, এই একটা সার্ভার, এই একটা সার্ভার। এই সার্ভারে যে অ্যাপ্লিকেশনটা চলে তার পোর্ট কত 80, তার মানে কি অবশ্যই এই সার্ভারে একটা কি চলে, ওয়েব সার্ভার। বেসিক্যালি ওটা একটা ওয়েব সার্ভার, যেহেতু 80 পোর্টে ফরওয়ার্ড করতে বলা হয়েছে সেখানে। সো 80 আসলে কার পোর্ট? এইচটিটিপি পোর্ট। সো এইচটিটিপি আসলে কি? এইচটিটিপি হচ্ছে ওয়েব। তাহলে এটা একটা ওয়েব সার্ভার, বাট এটা দেখেন এটা কোন স্ট্যান্ডার্ড সার্ভার না। হয়তো কোন একটা অ্যাপ্লিকেশন আপনি এখানে ডেভেলপ করছেন, এটা একটা ওয়েব সার্ভারও হইতে পারে, কোনো সমস্যা নাই, ওইটা একটা ওয়েব সার্ভারও হইতে পারে। এটাও একটা ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি। খেয়াল করেন এই যে সার্ভারটা আছে, এই সার্ভারে আমি দেখতেই পাচ্ছি 80, তার মানে কি 80 যদি আপনি দেখে ফেলেন 80, তার মানে আপনি নিজেই সাথে সাথে ইনস্ট্যান্ট বুঝে ফেলবেন যে ওটা একটা ওয়েব সার্ভার। যেমনটা আমি বলছি, যেটা যেটা 80 তার মানে এটা একটা ওয়েব সার্ভার। কিন্তু দেখেন আপনি যদি এই ওয়েব সার্ভারের সেটিংস থেকে ওয়েব সার্ভারের ডিফল্ট পোর্ট 80টাকে চেঞ্জ করে অন্য কোনো একটা ভিন্ন একটা পোর্ট দেন, তাহলে কিন্তু আমারই বুঝতে অসুবিধা হয়ে যাবে যে এটা আসলে একটা ওয়েব সার্ভার। আমি দেখে এমনি পোর্ট নাম্বার দেখে তার বুঝবো না। সো পোর্ট নাম্বারের মধ্যে কিছু আছে স্ট্যান্ডার্ড পোর্ট, যেগুলি আমরা জানি, যেমন 80 দেখলে বুঝি হ্যাঁ এটা ওয়েব সার্ভার। 443 থেকে দেখলে আমরা বুঝি এটা HTTPS, মানে এটা একটা ওয়েব সার্ভার, বাট প্রোটোকলটা কি HTTPS। 23 দেখলে বুঝি টেলনেট, 47 দেখলে বুঝি যে জিআরই টানেলের পোর্ট, 53 দেখলে বুঝি DNS। সো এই যে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, বাট ধরেন 27015 এটা কোনো স্ট্যান্ডার্ড পোর্ট না। এখন আপনি যদি একটা ওয়েব সার্ভারে ঢুকেন, কনফিগার করেন এবং ওয়েব সার্ভারের যে ডিফল্ট পোর্ট আছে 80, ওটাকে চেঞ্জ করে 21017 দিয়ে রাখলেন, তাহলে কিন্তু যে হ্যাক করবে তার জন্য কিন্তু আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেল, কারণ ও তো এটা প্রথমে বুঝবেই না। ধরেন আপনি একটা শিকার করবেন, শিকার মানে কি? ধরেন কোন একটা পশু শিকার করবেন, জঙ্গলে গেছেন, এখন কথা হচ্ছে সামনে একটা পশু পড়ছে, ওটাকে কেমনে মারতে হবে এটা আপনি জানেন না, তাহলে ওইটাকে মারার জন্য কিন্তু আপনাকে অনেক ওয়েতে ট্রাই করতে হবে, এবং এমনও হইতে পারে যে ওরে মারতে মারতে দেখা গেছে যে আপনি নিজেই ধরা নিয়ে নিয়েছেন, হইতেই পারে। কিন্তু আপনি যদি আগের থেকেই জানেন যে না এটাকে কিন্তু কিভাবে ঘায়ল করতে হয়, তাহলে কিন্তু আপনার জন্য খুবই অল্প পরিশ্রমে কিন্তু ওরে ঘায়ল করে ফেলতে পারবে। ঠিক এখানেও তাই, একটা হ্যাকার যখন হ্যাক করবে, ও কাজ শুরু করার আগেই ওরে বুঝাই দিয়েছেন যে এটা কি সার্ভার, তাহলে তো দেখবো যে হ্যাঁ এটা তো ওয়েব সার্ভার। তার মানে কি সে ওইখানে শুধুমাত্র তার ইফোর্টটা দিবে কিভাবে একটা ওয়েব সার্ভার হ্যাক করা যায়। তার মানে কি ওর কাজ আপনি
100 গুণ কমায় দিয়েছেন, তাহলে ওকে প্রথমে এটা অনেক অ্যানালাইসিস করে প্রথমে বুঝতে হইতো, হ্যাঁ এটা একটা ওয়েব সার্ভার, এবার পাইছি। ক্লিয়ার? তো এটাও একটা সিকিউরিটি যে ডিফল্ট পোর্টে না রেখে অন্য কোনো, আমরা যেমন অনেকেই মাইক্রোটিক ইউজ করি না? এখানে কি কেউ আছেন যারা মাইক্রোটিক ইউজ করেন অলরেডি? জি ভাই করেন, ওকে। সো মাইক্রোটিকের অ্যাক্সেস করার জন্য আমরা কি ইউজ করি? উইনবক্স, রাইট? জি তো উইনবক্স যখন আমরা ইউজ করি, এই উইনবক্সের একটা পোর্ট আছে 8291, জানেন কি এটা? হ্যাঁ, একটু একটা ডিফল্ট থাকে আর কি, আমরা চেঞ্জ করে নিই এটা। জি ভাই জানি। হ্যাঁ, কেন চেঞ্জ করেন? এটা যে কেউ জানে পোর্টটা দিয়ে যেন অ্যাক্সেস না করতে পারে জন্য, সিকিউরিটির জন্য। ভাই হ্যাকার যেন বুঝতে না পারে এটা একটা মাইক্রোটিক। এক্স্যাক্টলি, কারণ কি যখনই আমরা দেখি 8291 হচ্ছে উইনবক্সের পোর্ট, তার মানে এটা একটা স্ট্যান্ডার্ড পোর্ট। সো 8291 দেখলেই এটা বুঝাই ফেলি যে ওই ডিভাইসটা মাইক্রোটিক। তার মানে কি কেউ যদি এটাকে হ্যাক করতে চায় তাহলে সে শুধু কিভাবে মাইক্রোটিক হ্যাক করতে হয় সেই অ্যাটাকটা আপনার উপর চালাবে, তা নাহলে সে প্রথমে বুঝতোই না এটা কি ডিভাইস। তার মানে কি ওর বুঝতেই 6 মাস লেগে গেছে, তারপরে সে অ্যাটাক চালাইতে পারতেছে। এই যে বিষয়টা, সো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি। তো এই জন্য আমরা হচ্ছে যে ডিফল্ট পোর্টটা ধরেন চেঞ্জ করে দিলাম। সো এইখানে আমার দুইটা সার্ভার এক্সাম্পল এই জন্যই দেখানো আছে যে এখানে একটা আছে 80, এখানে এটাও একটা ওয়েব সার্ভার, বাট আমি পোর্ট চেঞ্জ করে রাখছি somehow। মানে এটা হচ্ছে যে সিকিউরিটির উপরে আরো একটা সিকিউরিটি দিলাম। ওকে, এখন এটা কাজ করবে কিভাবে? কাজ করবে হচ্ছে এই যে খেয়াল করেন যে ইন্টারনেট থেকে মানে কি বাইরে থেকে, তাই না? বাইরের নেটওয়ার্ক থেকে, এই রাউটারের নিজের নেটওয়ার্ক কি এটা হচ্ছে এই রাউটারের নিজের নেটওয়ার্ক, আর এটা হচ্ছে কি তার বাইরের নেটওয়ার্ক। অর্থাৎ বাইরে থেকে কেউ যদি এই রাউটারের আইপিতে 27015 এই পোর্টে হিট করে, তাহলে হিটটা কার কাছে আসবে? এই রাউটারের কাছে আসবে, যেহেতু এই রাউটারের আইপি। কারণ আমরা তো তার এই রাউটারের পাবলিক আইপিতেই কি করব? 27015 এই পোর্টে হিট করব। তার মানে রিকোয়েস্ট ওর কাছে আসবে। এই রাউটার তখন কি করবে? এই রাউটার তখন এই যে 192.168.1.105 এই আইপির কাছে এই পোর্টে রিকোয়েস্টটা ফরওয়ার্ড করে দিবে। এখন ধরেন আপনি বাইরে থেকে ডিফারেন্ট পোর্টে এই রাউটারের কাছে হিট করতেছেন, এই রাউটার কিন্তু সেগুলা আর কাউকে ফরওয়ার্ড করবে না, বিকজ আপনি রাউটারকে ইনস্ট্রাকশনই দিয়েছেন যে এই রাউটারের কাছে যদি এই পোর্টে হিট আসে তাহলে সে এই সার্ভারের কাছে ফরওয়ার্ড করবে। অনুরূপভাবে এই রাউটারের কাছেই যদি আবার 80 পোর্টে হিট আসে তাহলে সে কি করবে? 192.168.1.10 এর কাছে ফরওয়ার্ড করবে। এখন দেখেন, প্রথম কথা হচ্ছে ডিফারেন্ট কোনো ওয়েতে কিন্তু আমি এই দুইটা সার্ভারকে অ্যাক্সেস করতে পারতেছি না। তাহলে বাইরে থেকে যে এই সার্ভারকে হ্যাক করতে চাইবে তাকে কিন্তু এই পোর্ট নাম্বারটাও জানতে হবে, সেটা কিনা তার পক্ষে বের করা প্রায় দুঃসাধ্য বলা চলে। কারণ হ্যাকার কেমনে জানবে যে এই সার্ভারের মধ্যে আপনি ডিফল্ট পোর্ট চেঞ্জ করে 2701 একটা পোর্ট দিয়ে রাখছেন? এটা তো তার পক্ষে জানা সম্ভব না। কিন্তু স্ট্যান্ডার্ড পোর্ট থাকলে কিন্তু এমনিতেই বোঝা যায় এটা কি সার্ভার। ওকে, সো এই পোর্ট নাম্বার তার পক্ষে জানা কখনোই সম্ভব না। এখন দেখেন এই রাউটারও কিন্তু ডিফারেন্ট কোনো রিকোয়েস্টও কিন্তু এই সার্ভারের কাছে ফরওয়ার্ড করতে পারতেছে না, বিকজ রাউটারের কাছে কোনো ইনস্ট্রাকশন নাই। অনলি ইনস্ট্রাকশন আছে যে এই পোর্টে যদি কোনো রিকোয়েস্ট আসে তাইলেই সে এর কাছে ফরওয়ার্ড করবে। তো এইটা করে আমরা আসলে কি পাইলাম? সামারিটা কি পাইলাম? সামারিটা পাইলাম হচ্ছে দেখেন, এখানে একটা আইপির এগেইনস্টে সিকিউরিটি তো গেল, সিকিউরিটি তো বুঝতে পারছেন, বাট এখানে দেখেন একটা পাবলিক আইপির এগেইনস্টে আমি কিন্তু মাল্টিপল সার্ভারকে বাইরে থেকে অ্যাক্সেস করার একটা সুযোগ পাচ্ছি। কিভাবে? দেখেন, এই যে সার্ভার এটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাও কিন্তু আমি আমার রাউটারের ওই পাবলিক আইপিটাই হিট করতেছি, কিন্তু কি হিট করতেছি? 80 পোর্টে হিট করতেছি। তখন এই রাউটার কি করতেছে? এর কাছে নিয়ে আসতেছে। যখন আমি 2701 পোর্টে হিট করতেছি তখন কিন্তু রাউটার এর কাছে নিয়ে যাচ্ছে। তার মানে কি এখানে যদি আমার আরো মাল্টিপল সার্ভার থাকে এবং তাদের পোর্ট নাম্বারটা যদি ভিন্ন থাকে তাহলেই কিন্তু আমি একটা আইপি দিয়ে মাল্টিপল সার্ভারকে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, কিন্তু সেম পোর্ট যদি থাকে, ধরেন এখানে আরো একটা আইপি আছে 192.168.1.20 পোর্ট নাম্বার কত? ওইটাতেও 80, তাইলে কিন্তু আপনি ফরওয়ার্ড করতে পারবেন না। কারণ আপনি আপনার রাউটারকে কি বলবেন?
বাইরে থেকে কেউ যদি 80 পোর্টে হিট করে তাহলে তুমি তাকে 10 এর কাছে নিয়ে আসো। আবার বলবেন 80 পোর্টে যদি কেউ হিট করে তাহলে তুমি 20 এর কাছে নিয়ে আসো। সো এটা আসলে কোনো ইনস্ট্রাকশন হইলো না। এটা কি লজিক্যাল কোনো ইনস্ট্রাকশন হইলো? যে একই পোর্টে হিট করলে আপনি একবার বলতেছেন 10 এর কাছে যাও, আরেকবার বলতেছেন 20 এর কাছে যাও। সো আসলে রাউটার কনফিউজড হয়ে যাবে, রাউটার এই রিকোয়েস্টটি প্রসেস করতে পারবে না এবং কোনোটাই কাজ করবে না। কিন্তু পোর্ট নাম্বার ডিফারেন্ট হইলে কিন্তু কাজ করবে। এটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তো কনফিগারেশন কিন্তু ভেরি সিম্পল, এই যে শেষ একটা লাইন কনফিগার করলেই হয়ে যায়। সেটা কি করছি খেয়াল করেন, ডেস্টিনেশন নেট। ডেস্টিনেশন নেট কেন, কে বলতে পারবেন এটা? ভাই আমরা যে রিয়েল আইপি তে হচ্ছে ফরওয়ার্ড করব সেই আইপিটা আমরা দেখাই। ভাই আমি নাজমুল বলছি। নাজমুল ভাই, আচ্ছা হ্যাঁ, সেই আইপিটা দেখাই দিব। বেসিক্যালি চেইনে তো আমরা সবসময় ইউজুয়ালি সোর্স নেট ইউজ করে আসছি এতদিন। এখানে ডেস্টিনেশন নেট কেন হলো? এই যে দেখেন, এই যে ডায়াগ্রামটার মধ্যে আছে যে ডেস্টিনেশন নেট কেন? আমরা ভাই হচ্ছে আমি যতটুকু বুঝতেছি যে আমরা যে রিয়েল আইপিটা আমরা টার্গেট করছি, তো সেটা আমরা ডেস্টিনেশন অ্যাড্রেস হিসেবে আমরা ব্যবহার করব, যার জন্য চেইনটা আমরা ডিএসটি নেট এটা ব্যবহার করা হয়েছে। আর কেউ? আমি আপনার উত্তরটা নিতে পারতেছি না আর কি। হ্যাঁ, এটা এমন না যে রাউটারের এক পোর্টে আমার হচ্ছে রিকোয়েস্ট আসছে, সে তো মানে দেখবে কোন পোর্ট থেকে আসছে এবং কোথায় যেতে হবে, সেই কারণে এটা ডেস্টিনেশন নেটওয়ার্ক কাজ করছে। না না না, তাও না। আর কেউ? রানা কই? জি ভাই আছি আমি। বলেন। আচ্ছা, ডেস্টিনেশন নেট এটা হচ্ছে আমরা এর জন্য ইউজ করতেছি কারণ পাবলিক আইপি তো এটা যে কোনো জায়গা থেকে ওটা রিচেবল, আর ডেস্টিনেশন এটা ইউজ করছি অ্যাজ লাইক আপনার হচ্ছে যখন আমরা মানে রিকোয়েস্টটা এরকম হতে পারে যে আমি যখন মানে সাপোজ 80 পোর্টে রিকোয়েস্ট পাঠাচ্ছি, সো 80 পোর্টে যখন আমার রিকোয়েস্টটা আসতেছে, সো আমার ডেস্টিনেশন কোনটা, আমার এআইপি এর এগেইনস্টে, তখন আমার হচ্ছে ওয়েব সার্ভারের যে সাইটটা আছে তখন নিয়ে যাচ্ছে, মানে লাইক এই টাইপের কোনো কিছু। তো মনে হচ্ছে এটাই। কিছুই হয় নাই। আমানুল্লাহ রানা মাঝখান থেকে জরিমানা হয়েছে। বেসিক্যালি ডেস্টিনেশন নেটটা ইউজ করতেছি আমরা এই কারণেই, কারণ রিকোয়েস্টটা আসবে বাইরে থেকে। খেয়াল করেন ডায়াগ্রামের মধ্যে দেখেন, আমরা কি করছি, এই যে রাউটার এই লোক ইন্টারনেট ইউজ করতে চায়, সো একে আমরা কি করছি, মাস্কিউরেট করে এখান থেকে বের করে দিছি। রিকোয়েস্ট তৈরি হয়েছে কোত্থেকে? এখান থেকে। এটা কি রাউটারের সোর্স? রাউটারের নিজের নেটওয়ার্কটা কি রাউটারের সোর্স না? সো এই ধরনের কাজ করতে গেলে আপনার রাউটারে যখন চেইন ইউজ করবেন তখন সোর্স নেট বলতে হবে। ক্লিয়ার? বাট এখন কি হচ্ছে, এখন তো বাইরে থেকে কেউ একজন উল্টা আপনার নেটওয়ার্কের ভিতরে ঢুকতে যাচ্ছে। তার মানে কি হবে, এখন হবে ডেস্টিনেশন নেট। কারণ রিকোয়েস্ট এটা হচ্ছে যে ট্রাফিকের ডিরেকশন কোন জায়গা থেকে, যে এর থেকে বিতে যাচ্ছে নাকি বি থেকে এতে আসতেছে। সো এই ডিরেকশনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এই চেইনগুলি, ফায়ারওয়াল বলেন, নেট বলেন, এই চেইনগুলি কিন্তু চেঞ্জ হয়। এখন কি বুঝতে পারছেন কেন ডেস্টিনেশন নেট? জি ভাই বুঝতে পারছি। ভুলে গেছি। এক লাইনের জিনিস। জরিমানা কিন্তু এটা কনফার্ম, কালকে আমি অফিসে গিয়ে এটা নিয়ে নিব। ওকে, আচ্ছা, মানে ক্লায়েন্ট সাইড থেকে আমার যখন আসছে তখন তো আমার সোর্স নেট হচ্ছে, আর বাইরে থেকে যখন যাচ্ছে ওটাই তো ডেস্টিনেশন হিসাবে হয়। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, সো দেখেন এই রুলসটাকে এখন আমি যদি বাংলায় আপনাদের কাছে তর্জমা করি তাহলে কি দাঁড়ায়? যখনই বলবো চেইন ডেস্টিনেশন নেট, তার মানে কি রাউটার বুঝবে যে হ্যাঁ বাইরে থেকে তার কাছে কোনো একটা রিকোয়েস্ট আসবে। ওকে, তাহলে রিকোয়েস্টটা কি আসবে খেয়াল করেন, ডেস্টিনেশন অ্যাড্রেস কি হবে, যে বাইরে থেকে যা আসবে তার ডেস্টিনেশন কি হবে। সো খেয়াল করেন, এই যে বাইরে থেকে ধরেন এইখানকার কোন একটা ইউজার এই রাউটারের কাছে আসবে, তাহলে কি তার ডেস্টিনেশন কি হবে, এই রাউটারের নিজের আইপি। তার মানে এই রাউটার কি বলতেছে যে হ্যাঁ বাইরে থেকে
কেউ যদি এই রাউটারের ওয়ান ইন্টারফেসে, এবার আমরা আবার স্লাইডে চলে যাই, এই যে ওয়ান ইন্টারফেসের আইপি ধরেন এটা 2024.120.10, বাইরে থেকে কেউ যদি এই আইপিতে 3389 এই পোর্টে হিট করে, রাউটার তখন কি করবে? ওকে, রাউটার তখন ওই ডেস্টিনেশনটাকে নেট করে ফরওয়ার্ড করবে কার কাছে? 192.168.1.10, পোর্ট নাম্বার কত হবে? 3389। ক্লিয়ার? এটাই হচ্ছে প্রসেস। তার মানে কি হলো, বাইরে থেকে কেউ যদি রাউটারের ওয়ান আইপিতে এখানে 3389 দিছি, আপনার ওখানে ওই ডায়াগ্রামের কনফিগারেশন অনুযায়ী আসলে কি হবে? 27015। তার মানে বাইরে থেকে কেউ যদি মাইক্রোটিকের ওয়ান আইপিতে 27015 পোর্টে হিট করে, মাইক্রোটিক সেটাকে ফরওয়ার্ড করবে কার কাছে? যে টু অ্যাড্রেস কার কাছে নিয়ে যাবে? 192.168.1.10 আইপির কাছে নিয়ে যাবে। কোন পোর্টে? 27015 পোর্টে। অনুরূপভাবে আমার আরো একটা সার্ভার আছে, তার পোর্ট কত? 80। সো বাইরে থেকে কেউ যদি এই আইপিতে 80 পোর্টে হিট করে, রাউটার সেটাকে ডেস্টিনেশন করে পার্টিকুলার আইপি দিবেন এবং তার পোর্ট নাম্বারটা দিবেন, ওখানে নিয়ে যাবে। জাস্ট এক লাইনের কনফিগারেশনেই এটা শেষ। এবার যেহেতু আপনি রিমোট ডেস্কটপের কথা বলছেন যে 3389, যেমন খেয়াল করেন 8291 এটা কিসের পোর্ট? উইনবক্সের পোর্ট, মাইক্রোটিকের উইনবক্সের পোর্ট। তাহলে কি উইনবক্সে ডাবল ক্লিক করে, খেয়াল করেন উইনবক্সে আমরা ডাবল ক্লিক করে রাউটারের আইপি লিখে যদি হিট করি তাহলে সরাসরি ঢুকে যায়। বাট আমরা যদি উইনবক্সের পোর্টটাকে চেঞ্জ করি তাহলে কিন্তু আবার ওই উইনবক্সের মধ্যে মাইক্রোটিকের আইপি লেখার পরে আবার কোলন দিয়ে ওই পোর্ট নাম্বারটা লিখতে হয়, তাই না? কারণ এখন কি ডিফল্ট পোর্টে নাই, ডিফল্ট যেটা থাকে সেটার জন্য কিন্তু আলাদা কোনো কিছু লিখতে হয় না। যেমন HTTP, তার মানে কি আপনি একটা ওয়েব সার্ভার চালাচ্ছেন, সেটা ডিফল্ট পোর্টেই আছে, তার মানে কি আপনি xyz.com লিখলেই হয়ে যাবে। কিন্তু আপনি একটা ওয়েব সার্ভার সেটাকে ডিফল্ট পোর্ট চেঞ্জ করে 420 পোর্টে চালাচ্ছেন, তার মানে কি xyz.net:420 দিলে ওটা ওপেন করবে। ক্লিয়ার? সো ডিফল্ট যেটাই থাকুক ওইটা লিখতে হয় না। বাট আপনি যখনই ডিফল্টটাকে চেঞ্জ করে ডিফারেন্ট কিছু করবেন তখন অবশ্যই ওই পোর্ট নাম্বারের ইনফরমেশনটা আপনাকে দিতে হবে সাথে। ক্লিয়ার? সো রিমোট ডেস্কটপ যেহেতু একটা স্ট্যান্ডার্ড পোর্ট, তার মানে কি আমরা আমার ইসেতে কি লিখবো? যেমন আমরা কমান্ড স্টার্ট মেনুতে থেকে রানে যাব, রানে যাওয়ার পরে MSESC এটা লিখবো। এটা লিখার পরে ওই যে রিমোট ডেস্কটপের যে ডিফারেন্ট উইন্ডোটা আছে সেটা ওপেন হবে, ওখানে হচ্ছে আপনার আইপি দিবেন 2024.120.10। এটা দিয়ে এন্টার দিলেই দেখবেন যে ওই পিসির ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে। সো ওই পিসির ইউজার নেম পাসওয়ার্ডটা যখন আমরা দিব তখনই ওই পিসিতে আমরা লগ ইন করে ফেলবো। ক্লিয়ার? সেইখানে আপনার ডিফারেন্ট পোর্ট হইলেও এই কনফিগারেশনের সময় শুধুমাত্র পোর্ট নাম্বার এবং তার করেসপন্ডস আইপি নাম্বারটা মনে রাখলেই হবে এবং ওই অনুযায়ী কনফিগার করলেই এটা সব ক্ষেত্রেই কাজ করবে। এটা কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? না ভাই, সমস্যা নাই। তার সাথে মিস্টার
আচ্ছা, এখন আমরা নতুন টপিক শুরু করি। এটা হচ্ছে নেটওয়ার্ক ব্রিজ। আমার তো বেসিক্যালি নেটওয়ার্ক ব্রিজের কনসেপ্টটাও কিন্তু ব্রিজ থেকেই আসছে। যে ব্রিজ, ব্রিজ কি, এই যে পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ, এখান থেকেই আসছে আর কি কনসেপ্টটা। তো বেসিক্যালি এই পদ্মা ব্রিজ, পদ্মা সেতু, এটা দেওয়াতে আসলে কি হয়েছে? এটা দেওয়াতে যেটা হয়েছে যে দুইটা ডিফারেন্ট কমিউনিটির মধ্যে একটা কমিউনিকেশনের ব্যবস্থা হয়েছে, তাই না? যে একটা নদীর এই পার আর একটা নদীর ওই পার, মাঝখানে ব্রিজ করে দিলাম, মানে কি এই পাশের লোকজন ওই পাশে যাইতে পারে, ওই পাশের লোকজন এই পাশে খুব সহজেই আসতে পারে। তো নেটওয়ার্কের ক্ষেত্রেও ঠিক তাই, যে নেটওয়ার্ক ব্রিজের কাজ হচ্ছে যে মাল্টিপল নেটওয়ার্ককে কি করে, এক নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসে, সিঙ্গেল নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসে। এটাই হচ্ছে যে নেটওয়ার্ক ব্রিজের মেইন কাজ। এখন বেসিক্যালি নেটওয়ার্ক ব্রিজের আসলে মানে ফিচার গুলা কি? এটা যেটা করে অ্যাগ্রিগেট টু অর মোর নেটওয়ার্ক। বেসিক্যালি দুই নেটওয়ার্ক না, বেসিক্যালি দুই এর বেশিও হইতে পারে, দুই বা ততোধিক নেটওয়ার্ককে সে কি করে, অ্যাগ্রিগেট করে। অ্যাগ্রিগেট মানে কি? যোগ করা। সেগ্রিগেট মানে কি? আলাদা করা। সো এটা অ্যাগ্রিগেট করে মানে যোগ করে, দুই বা ততোধিক নেটওয়ার্ককে যোগ করে। তো ব্রিজ আসলে কোন লেয়ারের ডিভাইস? এটা লেয়ার 2 ডিভাইস। যেহেতু লেয়ার 2 ডিভাইস, তার মানে কি ব্রিজ কি করে, ম্যাক টেবিল মেইনটেইন করে। এখন ব্রিজের জেনারেল আর্কিটেকচারটা আসলে কি রকম খেয়াল করেন, যেটা একটা ব্রিজ দেখানো হয়েছে। সো একপাশে দেখা যাচ্ছে না, স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছে? আমি স্ক্রিন দেখতে পাচ্ছিলাম না। আমিও স্ক্রিন দেখতে পাচ্ছেন না, স্ক্রিন ডিসকানেক্টেড হয়ে গেছে মেবি। এখন দেখতে পারেন? জি জি, এখন ঠিক আছে। তো এখানে একটা ব্রিজের আর্কিটেকচার দেওয়া আছে, বেসিক আর্কিটেকচার, এবং খুব সিম্পলেস্ট ওয়েতে আর কি। খেয়াল করেন, এখানে দুইটা সেপারেট নেটওয়ার্ক দেওয়া আছে, একটা ল্যান 1 ল্যান 2, এবং এর মাঝখানে যদি আমরা একটা ব্রিজ নেটওয়ার্ক দিয়ে দিই, তো ল্যান 1 এবং ল্যান 2 এর মাঝখানে আসলে কি আছে? মাঝখানে কয়েকটা ডিভাইস আছে। ল্যান 1 এ কিছু ডিভাইস আছে, ল্যান 2 তে কিছু ডিভাইস আছে। সো তার মধ্যে আমরা যে কোনো একটাকে স্যাম্পল হিসেবে নিয়ে কাজ করি, যে একটা ফিজিক্যাল ডিভাইস, তার ম্যাক অ্যাড্রেস, আর ল্যান 2 তে একটা ফিজিক্যাল ডিভাইস আছে, তারও ম্যাক অ্যাড্রেস আছে, ম্যাক বি ধরে নিলাম। এখন যেটা হয় যে দুইটার মাঝখানে যদি আমরা ব্রিজ করি, তাহলে সে কি করে, দুইটা নেটওয়ার্কেরই দুইটা ডিফারেন্ট ডিভাইসকে সে কি করে, সেম নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসে। এখন কথা হচ্ছে যে এই যে মাইক্রোটিকের সাথে তাহলে আসলে নেটওয়ার্ক ব্রিজের কি সম্পর্ক? বেসিক্যালি নেটওয়ার্ক ব্রিজ যেটা আছে ওটা আবার লেয়ার 2 তে কাজ করে। মাইক্রোটিক তো নিজেই একটা রাউটার, রাউটার তো কাজ করে লেয়ার 3 তে। তো নেটওয়ার্ক ব্রিজের যে এক্সাম্পল, যেমন বর্তমানে যে ব্রিজ, এই ব্রিজ কিন্তু আগে ফিজিক্যাল ডিভাইস হিসেবে পাওয়া যাইতো, বাট বর্তমানে ব্রিজের কোনো ইউজেস নাই। ব্রিজ বর্তমানে আর কেউ ইউজ করে না। কারণ কি, কে বলতে পারেন? কারণ হচ্ছে রাউটার তো লেয়ার 3 ডিভাইস, এখানে তো সবকিছু করা যায়, যার জন্য হয়তো ইউজ করা হয় না। না না, বেসিক্যালি ব্রিজ কিন্তু রাউটারের কাজ তো আপনি মানে সবকিছুর কাজ তো আর আপনি রাউটার দিয়ে করতে পারবেন না। ধরেন একই নেটওয়ার্কে মানে এটা কোন কোন ক্ষেত্রে আমরা হয়তোবা করতে পারি, কিছু স্পেশাল সিচুয়েশনে বা এক্সেপশনাল সিচুয়েশনে আমরা হয়তোবা এটা করতে পারি, কিন্তু সব সিচুয়েশনে তো আমি করতে পারবো না এটা। যেমন অনেক বেশি সংখ্যক ডিভাইসকে সিঙ্গেল নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করতে হবে। এখন আপনি কি ইউজ করবেন? সেখানে কি রাউটার ইউজ করবেন? না, ব্রিজ ইউজ করতে হবে। না, ব্রিজ ইউজ করবেন কেন? ব্রিজ তো বর্তমানে পাওয়াই যায় না। সেখানে আমরা কি ইউজ করি? সুইচ ইউজ করি। সুইচ কিন্তু আসলে আপগ্রেডেড ব্রিজ। এটার নাম তখন আর সুইচ দেওয়া হয় নাই,
দেওয়া হয়েছে, তো সরি মানে ব্রিজ দেওয়া হয় নাই, যেহেতু ব্রিজেরই আপগ্রেড ভার্সন। ব্রিজ এবং সুইচ একই রকম ভাবেই কাজ করে, ঠিক আছে। কিন্তু ব্রিজের যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে পোর্ট লিমিটেশন ছিল, ফিজিক্যাল পোর্ট। বাট এটাকেই আমরা তো কি করছি, আপগ্রেডেড ডিভাইস হিসেবে পাইছি, সেটাকে আমরা এখন কি বলি, সুইচ বলি। সুইচ কিন্তু মাল্টিপোর্ট ব্রিজকেই আসলে বলা হয় সুইচ। সুইচের মধ্যে অনেকগুলো পোর্ট থাকে। সো ওই সুইচের পোর্টগুলি কিন্তু প্রত্যেকটাই একই নেটওয়ার্কেই কাজ করে। আপনি যদি 1 নাম্বার পোর্টে কানেক্ট করেন, ওখান থেকে খুলে 3 নাম্বার পোর্টে কানেক্ট করেন, একই কথা। হ্যাঁ, যদি সেটাকে আমরা ম্যানেজেবল সুইচ হিসেবে কনফিগার না করি, ভিল্যান দিয়ে আলাদা আলাদা না করি, যে না পোর্টে আমরা ভিল্যান অ্যাসাইন করে দিছি, সো এক পোর্টেটা আরেক পোর্টে কাজ করবে না। কিন্তু বাই ডিফল্ট আমরা কোনো কিছুই করি নাই, একদম ফ্ল্যাট মোডে আছে সুইচ। সেই ক্ষেত্রে কি হয়, ওই সুইচের যদি 24 পোর্টে সুইচ হয়, তার মানে কি 24টা পোর্টই কিন্তু একই রকম ওয়েতে কাজ করে। এখন আমার 200 পিসি কে একটা সিঙ্গেল নেটওয়ার্কের আওতায় আনতে হবে। এখন আমি ওখানে রাউটার ইউজ করব? অবশ্যই না, আমি ওখানে সুইচই ইউজ করব। প্রত্যেকটা নেটওয়ার্কে আমি আলাদা আলাদা করে সুইচ দিয়ে একটা একটা করে কানেক্ট করলাম, তারপর সুইচ থেকে আরেকটা সুইচ আপ করলাম, ওই সুইচের মধ্যে থেকে আবার যতগুলো সম্ভব কানেক্ট করলাম, দেন ওই সুইচ থেকে আবার আরেকটা সুইচ আপ করলাম। এইভাবে আমরা কি করতে থাকবো, 1 বাই 1 সুইচ দিয়ে দিয়ে আমরা নেটওয়ার্ক এস্টাবলিশ করে ফেললাম। এবং এই সুইচগুলিতে যারা কানেক্টেড সবাই কিন্তু একই নেটওয়ার্কের আওতায় আছে। এখন আমরা যেটা করতে পারি আর কি, যে কোনো ক্ষেত্রে খেয়াল করেন যে মাইক্রোটিকেও আমার কিন্তু এই ধরনের নেটওয়ার্ক দরকার হইতে পারে। সেটা কিরকম, ধরেন আপনি একটা অফিসের আইটি অফিসার, আপনার জন্য ছোট একটা রুম বরাদ্দ আছে, ওই রুমে আপনি বসেন। ওই রুমের মধ্যেই নেটওয়ার্কের যত ডিভাইস আছে, নেটওয়ার্ক ইকুইপমেন্ট আছে, ওই রুমের মধ্যেই রাখা আছে, রাউটার থেকে শুরু করে যা যা আছে ওখানে আছে। এখন আপনি নেটওয়ার্ক ডিজাইন করার সময় কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে কিভাবে নেটওয়ার্ক ডিভাইস কমানো যায়। ক্লিয়ার? আপনি অনেকভাবেই নেটওয়ার্ক ডিজাইন করতে পারেন, কিন্তু আপনার ডিজাইনের কারণে হয় কি, নেটওয়ার্ক যে ডিভাইসগুলি আছে এগুলোর সংখ্যা কোনো ক্ষেত্রে বাড়ে, কোনো ক্ষেত্রে কমে। এখন প্রথম কথা হচ্ছে যে নেটওয়ার্ক ডিভাইস যত দূর সম্ভব কমানো যায়। আবার এইটা না যে কমাইতে গিয়ে আমি নেটওয়ার্কের কিছু অপশনই বন্ধ করে দিলাম, মানে এরকম আবার করা যাবে না। একটা আছে না যে আপনাকে টাকা সেভ করতে বলছে, যে তুমি যতদূর সম্ভব টাকা পয়সা সেভ করো। আর ওইটা করতে গিয়ে আপনি কি করলেন, তাহলে আপনি চিন্তা করলেন মাসে তো 30 দিন, তার মানে 7 দিন তাহলে না খেয়ে থাকি, না, এটা আবার করা যাবে না। আপনাকে 7 দিনই খাইতেই হবে, কিন্তু ওর মধ্যেই যতদূর সম্ভব সেভ করা যায়। তার মানে কি, আপনি যখন চিন্তা করবেন যে খাওয়ার সময় তো আমি এটা অর্ডার দিতাম, 3টা অর্ডার দিয়ে 2টা খাইতে পারতাম না, তাহলে আপনি ওইগুলা বাদ দেন, খাওয়া বন্ধ রাখা যাবে না। তার মানে কি, আমি যেটা বোঝাইতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার নেটওয়ার্কের দেখা গেছে যে আপনি ওই ইকুইপমেন্ট কমাইতে গিয়ে 2 জনকে কানেকশনই দিলেন না, মানে এরকম আবার করা যাবে না। এটাকে সেভিং বলে না। আপনাকে সব রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরেও দেখবেন যে নেটওয়ার্ক ডিজাইন করার উপরে ডিপেন্ড করে অনেক সময় যে ডিভাইস কি বাড়লো নাকি কমলো, যেটা হয়তো বা 2টা ডিভাইস কম হইলেও আমার কাজ চালানো যাবে। অনেক সময় এরকম হয় না, আপনি 2টা ওয়াইফাই ডিভাইস বসাইছেন, ওই 2টা না বসে তার চেয়ে ওই একটা ধরেন 1200 টাকা, একটা ধরেন 2000 টাকা দাম, আরেকটাও 2000 টাকা দাম, টোটাল আপনার 4000 টাকা। ডিভাইস কয়টা? 2টা। এখন আপনি কি করতে পারেন, চিন্তা করে দেখলেন যে এই 2টার চেয়ে আমি যদি 3000 টাকা দিয়ে পাওয়ারফুল একটা বসাই, তাহলে একটাই 2টার কাজ করবে, ফাইন, তাহলে ওইটা বসান। এতে করে আপনার কি হইলো, কস্টিংও কমলো, প্লাস হচ্ছে ডিভাইসের ডিপেন্ডেন্সিও কমলো। কারণ আগে 2টা ডিভাইস ছিল, 2টা ডিভাইস থাকলে কি নেটওয়ার্কের কিন্তু ডিপেন্ডেন্সি বাড়ে, যত বেশি ডিভাইস হবে তত বেশি ডিপেন্ডেন্সি বাড়বে। এখন কথা হচ্ছে এই এত কথা কেন বললাম, হ্যাঁ, বলার পিছনে যুক্তি হচ্ছে এই যে আইটি রুমে আপনি বসেন, ওই রুমে কিন্তু আপনি ছাড়া আর কেউ নাই, আপনি অনলি একজন ইউজার। আপনি নেটওয়ার্কটা ডিজাইন করতে পারেন এইভাবে যে না, তাহলে আমার রুমে শুধুমাত্র রাউটারটা থাকবে, এই রাউটার থেকে ধরেন বিভিন্ন রুমে এখন আপনাকে কানেকশন দিতে হবে। বা অফিস নেটওয়ার্ক যেহেতু বিশাল একটা স্পেস কিন্তু থাকবে, ওপেন স্পেস। আর সাধারণত যারা টপ ম্যানেজমেন্ট থাকে তাদের জন্য হয়তো বা আলাদা আলাদা রুম হইতে পারে। তো আপনি যদি এটা করেন যে না, আপনার এখান থেকেই সবার ডেস্কে কানেকশন যাবে, তাহলে কিন্তু নেটওয়ার্কের কমপ্লেক্সিটি অনেক বাড়বে। কেন বাড়বে? কারণ কি,
প্রত্যেকটা কেবল আইসা আপনার রুমে ঢুকবে, এখান থেকে সবাই ইউজ করবে। তো এটা করলে কিভাবে আপনার নেটওয়ার্কের ডিপেন্ডেন্সি বাড়তেছে দেখেন। সব সুইচ রাউটার থেকে শুরু করে যা যা আছে সব আপনার রুমে থাকবে। এবার এখান থেকে আপনি যে কেবলগুলি 1 বাই 1 বের করবেন, তার মানে কি কেবলের লেন্থও বেড়ে যাচ্ছে, তাই না? যে আপনার পাশের রুমে হয়তো 10টা কম্পিউটার আছে, ওই 10টা কম্পিউটারকে কানেক্ট করতে গেলে 10টা কেবল আপনার রুমে আনতে হবে। সো কেবলের লেন্থ বাড়তেছে। এখানে হচ্ছে যে ফল্ট, আমরা যেটাকে বলি নেটওয়ার্ক ফল্ট, এইটারও কিন্তু মানে সম্ভাবনা বাড়তেছে। কারণ এতগুলা কেবল আপনি নিয়ে আসছেন, তার মানে কি ইঁদুরে কাটবে, এই হবে সেই হবে। তো এই যে জিনিসগুলি, এগুলি আবার ট্রাবল শুট করে বের করতেও অসুবিধা হবে, কারণ আপনি তো কেবল আপনার চোখের সামনে দিয়ে ওইভাবে আনতে পারবেন না। ওইটাকে আপনি দেখা গেছে যে উপর দিয়ে সুন্দর করে এমন ভাবে আইসা নামাইছেন যাতে করে কেবলগুলি আবার দেখা না যায়। তো এটা কোথায় প্রবলেম হয়েছে এটা কিন্তু পরবর্তীতে বের করাও একটা অসুবিধা। এই জন্য যেটা করতে পারেন যে না, আপনি আপনার রাউটারের ইন্টারফেস থেকে সরাসরি একটা সুইচ নিয়ে এমন একটা জায়গায় প্লেস করলেন যেখান থেকে আপনার ম্যাক্সিমাম ইউজারদেরকে কানেক্ট করার সুবিধা। তাহলে আপনার রুম থেকে শুধুমাত্র একটা কেবল বেরিয়ে হয়তো পাশের রুমে গেল, ওখানে আপনি সুইচটা রাখলেন, ওই সুইচ থেকে আপনি অল্প অল্প ডিস্টেন্সের কেবলগুলি আছে সেগুলা দিয়ে ইউজারদেরকে কানেক্ট করলেন। এইভাবে যদি নেটওয়ার্ক প্ল্যান করেন সেই ক্ষেত্রে আপনার হয়ে যাচ্ছে। এখন দেখেন রাউটারের ইন্টারফেস থেকে আপনি কেবল কানেক্ট করে সুইচে নিয়ে আসলেন, অলরেডি কিন্তু আপনার নেটওয়ার্ক আপনার রুম থেকে বাইরে চলে গেল। এবার আপনি কিভাবে ইন্টারনেট ইউজ করবেন? তাহলে আপনার জন্য অপশন কি, ওই যে বাইরের রুমে যে সুইচটা নিয়ে গেছেন ওই সুইচের মধ্যে একটা কেবল কানেক্ট করে আবার ঘুরে যদি আপনার রুমে নিয়ে আসেন তাহলে আপনি ইউজ করতে পারেন, তাই কি না? পারেন না? জি জি। তো আসলে কি এটা যুক্তিযুক্ত এইভাবে ইউজ করা? না ভাই, প্রথমে আমি এক ধাক্কায় নেটওয়ার্কটাকে আমার রুম থেকে বের করে দিলাম, এবার আবার ওইখান থেকে একটা কেবল ঘুরে আমার এখানে নিয়ে এসে সেটা আমি ইন্টারনেট ইউজ করব। তাহলে তো ভাই রাউটারটা আমার রুমে রাখার কোনো দরকার ছিল না, আমি যদি সেভাবে নিয়ে আসি। এক্স্যাক্টলি, এই যে আপনি এতক্ষণে লাইনে আসছেন, কিন্তু রাউটার তো আপনার রুমে ধরেন রাখতে হবে। কিছু না কিছু ডিভাইস তো আপনার আইটি রুমে থাকবে, তাই না? একটা রাউটার থাকলো, দুইটা, একটা সার্ভার থাকলো, আর একটার সাথে আপনি থাকলেন, কিছু তো রাখতে হবে। কিন্তু অনেক সময় এরকম করি না আমরা, অফিস নেটওয়ার্ক ডিজাইন করতে গিয়ে দুই একটা সুইচ অফিসে মানে বাইরে পাঠিয়ে দিই, কারণ তা নাহলে তো আপনার কেবল মেনটেন করতে পারবেন না সবার ক্ষেত্রে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে ইউজ করবেন। হ্যাঁ, আপনি এখন দেখলেন যে আপনার রুমের যে রাউটারটা আছে ওই রাউটারের একটা বা দুইটা পোর্ট ফাঁকা আছে, ল্যান ইন্টারফেসের একটা বা দুইটা পোর্ট ফাঁকা আছে। সো আপনি চাইলে ওই পোর্টগুলো ইউজ করতে পারেন। ওই পোর্ট থেকে সরাসরি একটা কেবল নিয়ে আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপে কানেক্ট করে দিলেন। ওকে, তার মানে রাউটার থেকে সরাসরি আপনি এখন কানেক্টেড, রাইট? ওকে, সো রাউটার থেকে যদি সরাসরি আপনি কানেক্টেড থাকেন তাহলে কি হচ্ছে, আপনার লোকাল নেটওয়ার্ক রাউটারের ইথার 5 এ কানেক্টেড, আপনি রাউটারের ইথার 4 এ কানেক্টেড। তার মানে অবশ্যই এখানে কি দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক হয়ে গেল না? কেন ডিফারেন্ট নেটওয়ার্ক? কারণ এই যে দেখো ওখানে লেখা আছে মাইক্রোটিক বাই ডিফল্ট কি একটা রাউটার, এবং এভরি পোর্ট or interface of a router is nothing but a different broadcast or different network। তার মানে কি আপনি রাউটারের ইথার 5 এ যেই আইপিটা বসাবেন ইথার 4 এ কি ওই আইপি বসাতে পারবেন? একই আইপি না, সেম আইপি তো কাজ করবে না। কাজ করবে না। তার মানে কি এখন আপনি ঠিকই রাউটারের মধ্যে থেকেই কানেক্টেড, ডিরেক্টলি কেবল দিয়েই কানেক্টেড, কিন্তু আপনি তো অলরেডি ডিফারেন্ট নেটওয়ার্কের ভিতরে ঢুকে গেছেন, আপনি তো আর সেম নেটওয়ার্কে আসতে পারবেন না। তো সেম নেটওয়ার্কে আসার জন্যই আমরা আসলে এখন কি ব্রিজ করব? করতে হবে। ব্রিজ করব। খেয়াল করেন, তাহলে ব্রিজের কনসেপ্ট কি? দুইটা সেপারেট নেটওয়ার্ক এসে এক করবে। ওকে, দুইটা সেপারেট নেটওয়ার্ককে এক করবে, তাহলে আমরা কি করব? ব্রিজ করে ফেলব। তাহলে ব্রিজের কনসেপ্ট কি? দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কে এক করে, এটা আমি একটু আগেই বলছি। তাহলে মানে কি আপনি আছেন ইথার 4 এ, আমি আছি ইথার 5 এ, দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক। সো দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কে আমরা ব্রিজ করে কি করব? এক করে ফেলবো। ফাইন, কিভাবে করব এটা আমি আপনাদেরকে ল্যাবে দেখাচ্ছি।
আচ্ছা, মাইক্রোটিকে ঢুকলাম। মাইক্রোটিক দেখতে পাচ্ছেন সবাই? জি 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 দেখা যায়। দেখেন মাইক্রোটিকের মধ্যে আইপি আছে কত? ল্যানে আইপি আছে 192.168.1.1, যার ইন্টারফেস কি আছে? ইথার 5। এবার আমরা কি করব? ব্রিজ ক্রিয়েট করব। তাহলে ব্রিজে গেলাম, ব্রিজ দেন ব্রিজ প্লাস, তো ব্রিজের একটা আমরা নাম দেই, ধরেন নাম দিলাম হচ্ছে এটোভা। ফাইন, দিয়ে ওকে, আমার ব্রিজ ক্রিয়েট হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই ব্রিজের মেম্বার পোর্ট কারা হবে এই জিনিসটা বলতে হবে। তার মানে আমার কথা হচ্ছে যে আমার লোকাল নেটওয়ার্ক কানেক্ট আছে ইথার 5 এ, আর আমি সরাসরি আমার ল্যাপটপ দিয়ে কানেক্ট আছে ইথার 4 এ। তার মানে ইথার 5 এবং ইথার 4 হবে এই ব্রিজের মেম্বার পোর্ট। তাইলেই হচ্ছে যে এরা দুইজন সেম নেটওয়ার্ক হিসেবে কাজ করবে। এবার দেখেন আসলে কাজ করে কিনা। গেলাম, ইন্টারফেস কি? ইথার 5, আর ব্রিজ কি? এটোভা। তার মানে এটোভার ইথার 5 হচ্ছে একটা মেম্বার পোর্ট। করতে হবে কোনটা? ইথার 4। এবার দেখেন এই দুইটা পোর্ট মিলে কি হবে? শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই শোনা যায়। এই দুইটা পোর্ট মিলে কি করতে হবে? 192.168.1.1 এই নেটওয়ার্কটা অ্যাক্সেস করতে হবে এই দুইটা পোর্টের থ্রুতে। তাহলে আমার আইপি বসানো আছে কোন পোর্টে দেখেন তো? ইথার 5 এ। তার মানে এইটাকে চেঞ্জ করতে হবে। সো এইটাকে চেঞ্জ করে এখন বলতে হবে না এটা এটোভা, ইথার 5 এ না। কারণ কি? এটোভা হচ্ছে যে ব্রিজ, ওই ব্রিজের মেম্বার পোর্ট কে আছে? ইথার 4 ও আছে, ইথার 5 ও আছে। তার মানে কি দুইটা পোর্ট থেকে যে কোনো একটা ইউজ করলেই আপনি এটা পেয়ে যাবেন। তাহলে রাইট নাও আমি কানেক্টেড আছি কোন পোর্টে? দেখেন ইথার 5 এ আমি কানেক্টেড। কেন? এই যে দেখা যাচ্ছে এখান থেকে আরএস। আরএস মানে কি? রানিং এবং স্ল্যাব। কেন স্ল্যাব? এটা এখন আর সে মাস্টার পোর্ট নাই। মাস্টার পোর্ট কে? মাস্টার পোর্ট হচ্ছে এটোভা। এই এটোভার এটা মাস্টার পোর্ট, এবং এই দুইটা তখন কি স্ল্যাব পোর্ট না? বিকজ আমি কি বলছি, এটোভার আন্ডারে তো আমি ওই দুইটা পোর্টকে ইনক্লুড করে ফেলছি, তাই না? তার মানে এটোভা হচ্ছে মাস্টার পোর্ট, আর ইথার 4 এবং ইথার 5 হচ্ছে স্ল্যাব পোর্ট। আর এই স্ল্যাব পোর্টের মধ্যে আর আছে মানে কি? এই পোর্টটা রানিং আছে, বিকজ আমার ল্যাপটপটা এখন ইথার 5 এর সাথে কানেক্টেড আছে। সো আমি একটু দেখি, আপনারাও দেখেন, এই যে ওকে 192.168.1.1 এই আইপিটা আমি আমার পিসি থেকে বা আমার ল্যাপটপ থেকে পিং করে পাচ্ছি। আমি 5 এর সাথে কানেক্টেড আছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এই পোর্টটা খুলে ফেলবো, খুলে আমি ইথার 4 এ কানেক্ট করব, দেখি তখন পাই কিনা। আপনারা কি দেখতে পাচ্ছেন যে ওটা ই হয়ে গেছে? জি জি দেখা যায়। ডাউন হয়ে গেছে। ডাউন হয়ে গেছে না? ওকে, তাহলে আমি এখন এটাকে ইথার 4 এ কানেক্ট করলাম। পিং পাওয়া যায় আবার তো চলে গেল। আসবে, একটু সময় লাগবে, জাস্ট ওই নেটওয়ার্ক ইন্টারফেস আপ হইতেও সময় লাগবে। মাইক্রোটিক কে দেখতে পাচ্ছেন সাথে সাথে? না মাইক্রোটিক দেখা যাচ্ছে না ভাই। ও সরি, মাইক্রোটিক তো দেখতে পারবেন না, মাইক্রোটিক আমি শেয়ারে দিতে হবে। ওকে, এই যে মাইক্রোটিক। সো এখন দেখেন এই যে ইথার 4 এ কানেক্ট, কিন্তু আমি ইথার 4 এ কিন্তু কানেক্টেড। এখন ইথার 4টা রানিং আছে, এটা স্ল্যাব আছে, ইথার 4 এ কানেক্টেড। আমি কিন্তু দেখেন সেম নেটওয়ার্কই ইউজ করতে পারতেছি। হোয়ার আমার আইপিটা কোথায় আছে? এখন আইপি বসানো কিন্তু এই যে এটোভার মধ্যে, নট ইথার 4। এটা কি বোঝা গেছে? জি ভাই, জি বোঝায়। এখন আমি যদি চাই যে না ইথার 3 কেও আমি এর মধ্যে নিয়ে আসবো, সো এটাও পসিবল। কিভাবে? কিছুই, আপনি জাস্ট ব্রিজে যাবেন, যাওয়ার পরে এখানে ইথার 3টা যোগ করে দিবেন। তার মানে কি যে 2 বা ততোধিক
ডিফারেন্ট নেটওয়ার্ককে আমরা চাইলে সেম নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি কিভাবে থ্রো ব্রিজ ওকে জাস্ট 1 মিনিট আমি আসতেছি আমি একটু পানি খাবো আচ্ছা এবার আমরা জাস্ট আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে যে স্প্যানিং ট্রি ওকে সো স্প্যানিং ট্রি প্রোটোকল এসটিপি যেটা তো ইউজুয়ালি স্প্যানিং ট্রি আসলে ইউজ করা হয় লুপ প্রিভেনশনের জন্য নেটওয়ার্কে আসলে যে লুপ হয় এই লুপটা প্রিভেন্ট করার জন্য স্প্যানিং ট্রি ইউজ করা হয় এখন নেটওয়ার্ক লুপ আসলে কি এবং কেন হয় এই জিনিসটা যদি আমরা একটু জানার চেষ্টা করি খেয়াল করেন অনেকেই আমরা অলরেডি জানি যারা নেটওয়ার্ক অপারেট করতেছেন তারা হয়তো এই বিষয়ে অনেক কিছুই হয়তো বা জানি কিন্তু নেটওয়ার্ক লুপটা আসলে কি যে ট্রাফিক তার পার্টিকুলার ডেস্টিনেশন খুঁজে পায় না আর কি এরকম একটা সিচুয়েশন তখন তৈরি হয় ক্লিয়ার ধরেন আমরা তিনজন না ধরেন এবিসি ধরে নিলাম তো এরা তিনজন মিলে কোন একটা জায়গায় যাওয়ার জন্য ট্রাই করতেছে তো এ কে যখন জিজ্ঞেস করা হলো যে এ তুমি কি যাবা এ তখন বলল হ্যাঁ বি যদি যায় তাহলে আমি যাব ফাইন বল এখন কার কোটে বি এর কোটে এবার বি এর কাছে গেছেন বি এর জায়গায় জিজ্ঞেস করছেন বি তুমি কি যাবা এখন বি বলতেছে সি যদি যায় তাহলে আমি যাব ফাইন এবার সি এর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন সি বলল কি এ যদি যায় তাহলে আমি যাব এখন এইটার কোনো সলিউশন আপনার কাছে আছে কিনা একটু খেয়াল করে দেখেন এ কে জিজ্ঞেস করছেন বলছে বি গেলে আমি যাব বি রে জিজ্ঞেস করছেন বি বলছে সি গেলে আমি যাব এবার সি রে জিজ্ঞেস করছেন সি বলতেছে এ গেলে আমি যাব এখন এদেরকে কি আসলে কোনো জায়গায় পাঠানো সম্ভব কিনা একটু লজিক্যালি চিন্তা করে দেখেন সম্ভব সার্কেল হয়ে গেছে সম্ভব না হ্যাঁ একটা তো সম্ভব running না। হয়ে গেছে সম্ভব না সো এইটাকেই বলা হয় হচ্ছে যে লুপ তার মানে এইটার সলিউশন আপনি সারা জীবন চেষ্টা করলেও পারেন না ঠিক নেটওয়ার্কেও এই ধরনের সিচুয়েশন তৈরি হয় আমাদের ভুলভাবে নেটওয়ার্ক ডিজাইন করার কারণেই হয় কিংবা ট্রাবল শুট করতে গিয়ে একটা করতে গিয়ে আরেকটা করে ফেলি ভুলে খেয়াল করি না তখন এই ধরনের সিচুয়েশন তৈরি হয় কেউ তো আসলে বুঝে শুনে এটা করে না এটা নিজের অবসরেই হয়তো বা হয়ে আছে টের পাই না বুঝি না সেটা হচ্ছে কি ধরেন লুপটা আসলে কিন্তু রাউটারে হয় না রাউটারে কখনোই নেটওয়ার্ক লুপ হয় না লুপটা হয় হলো সুইচের মধ্যে ক্লিয়ার লুপটা হয় সুইচের মধ্যে তো সুইচের মধ্যে কেন লুপ হয় এটা হচ্ছে ধরেন সুইচ 1 সুইচ 2 এর সাথে কানেক্টেড
তার মানে কি, ধরেন সুইচ 1 এর 1 নাম্বার পোর্টের সাথে সুইচ 2 এর 1 নাম্বার পোর্ট কানেক্টেড, তার মানে কি এই সুইচ থেকে ওই সুইচের আপলিঙ্ক বলি আর কি আমরা এটাকে, সো কানেক্টেড। এবার সুইচ 2 থেকে যদি কোনো একটা কানেকশন আবার ব্যাক করে সুইচ 1 এ আসে, কিংবা এটা দুইটাই হইতে পারে যে সুইচ 1 এর 1 নাম্বার থেকে ওটা 2 নাম্বারে কানেক্টেড, সুইচ 1 এর 2 নাম্বার পোর্ট থেকে ওটার 2 নাম্বার পোর্টে কানেক্টেড, কোনো কারণে ভুল করে হোক যেভাবে হোক এটা করে ফেলছে, তাইলে কিন্তু আপনার পুরো নেটওয়ার্কে কিন্তু লুপ হয়ে যাবে। ক্লিয়ার? তো তাহলে আমি এইখানে যেহেতু বেসিক্যালি স্প্যানিং ট্রিটার সুইচিং টেকনোলজি, রাউটারে লুপ হয় না এটাও বলছি, তাহলে সুইচে লুপ হয়, তাহলে আমি আসলে এইখানে কেন ডিসক্রাইব করতেছি? এখানে ডিসক্রাইব করতেছি এই কারণেই, কারণ একটু আগেই তো আমি আসলে একটা ব্রিজ কনফিগার করলাম, যে ব্রিজের মেম্বার পোর্ট ছিল হচ্ছে যে দুইটা, একটা হলো ইথার 4 আর একটা ইথার 5। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখেন তো, এই ইথার 4 এবং ইথার 5 দুইটা রাউটারের পোর্ট হইলেও এটা ব্রিজ করার ফলে এটা কি সুইচের মতো কাজ করতেছে না? সুইচের তো আমি 5 নাম্বার পোর্টে কানেক্ট করলাম তাও পাই, 6 নাম্বার পোর্টে কানেক্ট করলাম তাও পাই, ঠিক এইখানেও তো তাই হয়ে গেছে অ্যাকচুয়ালি, বুঝছে না? এটা তো আর রাউটার পোর্ট হিসেবে নাই এখন, এটা তো আসলে সুইচের পোর্টের মতোই কাজ করতেছে এই দুইটা পোর্ট। সেই ক্ষেত্রে যদি আমার এরকম একটা সিনারিও হয়, খেয়াল করেন যে এখানে একটা রাউটার আছে আর একটা রাউটার আছে এইভাবে কানেক্টেড, যে এই রাউটারের ইথার 1 এর সাথে এই রাউটারের ইথার 1 কানেক্টেড, এই রাউটারের ইথার 2 এর সাথে এই রাউটারের ইথার 2 কানেক্টেড। এবার এই জায়গায় এই রাউটার একটা ব্রিজ কনফিগার করছেন, ব্রিজ কনফিগার করার পরে আপনি বলছেন হচ্ছে যে ইথার 1 এবং ইথার 2 হচ্ছে এই ব্রিজের মেম্বার। এখানেও একটা ব্রিজ কনফিগার করে বলছেন ইথার এবং ইথার 2 এই দুইটা এই ব্রিজের মেম্বার, তাহলে কি এইখানে কি লুপ হবে না? এটা রাউটার হওয়ার সত্ত্বেও লুপ হবে, বিকজ এই রাউটারের ইথার 1 এবং ইথার 2 তো আসলে সুইচের পোর্টের মতো কাজ করতেছে, তাই না? সো এই সিচুয়েশনে কিন্তু আপনার লুপ হবে। সো এইটাকে আপনারা কিভাবে প্রিভেন্ট করতে পারেন? এটা প্রিভেনশনের উপায় আছে একটাই, সেটা কি, আমরা ব্রিজের সেটিংসে গিয়ে এসটিপি কনফিগার করে দিব। সেটা কোথায় খেয়াল করে, একদম এক লাইনের কাজ, মানে এক লাইনেরও না, শুধুমাত্র একটা টিক দিতে হবে আর কিছু না। সেটা কোথায় যাব আমরা রাউটারে চলে যাই। রাউটার দেখতেছেন এখন না স্লাইড দেখতেছেন? মাইক্রোটিক দেখা যায়। ওকে, মাইক্রোটিক দেখা যাচ্ছে, ফাইন। তো আমরা একটু স্লাইডটা দেখায় নেই। এই যে স্লাইডটা দেখতেছেন? জি জি, স্লাইড দেখা যায়। তো এই যে স্লাইডের রাউটার 1 রাউটার 2 এইভাবে কানেক্টেড, ক্লিয়ার? ইথার 1 থেকে ইথার 1, ইথার 2 থেকে ইথার 2। এখন এই রাউটারে যদি আমরা একটা ব্রিজ কনফিগার করে বলি যে ইথার 1 এবং ইথার 2 হচ্ছে এই ব্রিজের মেম্বার, ঠিক এই রাউটারেও একটা ব্রিজ কনফিগার করে বললাম ইথার 1 এবং ইথার 2 হচ্ছে এই রাউটারের মেম্বার। সেই ক্ষেত্রে কি হবে, এভাবে যদি কেবল কানেক্ট করে দিই তাহলে কিন্তু এইটা রাউটার হওয়া সত্ত্বেও কিন্তু এখানে লুপ হয়ে যাবে, হবে না? বিকজ এই দুইটা পোর্ট তো আসলে সুইচের মতো কাজ করবে, এখানেও সুইচের মতো কাজ করবে, সো অলরেডি লুপ হয়ে গেছে। তো এইটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি যে না লুপ যাতে না হয়? তো লুপ না হইলে এখানে তাহলে কিভাবে কাজ করবে? তাহলে কি দুইটা নেটওয়ার্কে দুইটা লিংক ইউজ হবে, যে এই দিক দিয়ে ডাটা আসবে, এদিক দিয়ে ডাটা আসবে না। এখানে যদি আমরা এসটিপি কনফিগার করি তাহলে হবে কি, যে এই দুইটা পোর্টের যে কোনো একটা পোর্ট হবে হচ্ছে যে রুট পোর্ট, আর একটা হবে কি অল্টারনেট পোর্ট। তার মানে কি একটা অ্যাক্টিভ আর একটা কি হবে প্যাসিভ। যদি প্যাসিভ হয় তার মানে কি এই পোর্ট দিয়ে কোনো ধরনের কোনো ডাটা আসবে না, তাহলে কি হবে, এটা অ্যাক্টিভ, এই পোর্ট দিয়ে কমিউনিকেশন হবে। কোনো কারণে যদি এটা ডাউন হয় তাহলে হচ্ছে যে দ্বিতীয় লিংকটা ইউজ হবে, প্যাসিভটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইটা আমরা এই জিনিস খুবই রেয়ার, এটা আমাদের খুব একটা লাগে না, বাট ভেরি রেয়ার হইলেও আমাদেরকে এটা জানতে হবে। এটা আসলে কেন ইউজ করা হয়? লিংক রিডান্ডেন্সির জন্য ইউজ করা হয়, যে কোনো কারণে আমি এরকম ভাবে দুইটা কানেকশন নিছি, একটা নিছি, ধরেন একটা নিছি একটা আইএসপি থেকে, আরেকটা নিছি আমি আরেকটা আইএসপি থেকে। সো কোনো কারণে আইএসপি এ যদি ডাউন হয় তাহলে আমি আইএসপি বি একটা ইউজ করব, ক্লিয়ার? জাস্ট রিডান্ডেন্সির জন্য আমরা এইভাবে নিতে পারি আর কি। সো এই ক্ষেত্রে যদি নিয়েই ফেলি তাহলে কি করব, এটাকে নিয়ে আবার এইরকম ভাবে যদি লুপ মানে সরি কি বলে এটাকে ব্রিজ কনফিগার করে ফেলি তাহলে তো নেটওয়ার্কের মধ্যে লুপ হয়ে যাবে। সো লুপটাও তো হইতে দেওয়া যাবে না। তখন আমরা কি করব,
এই ব্রিজের মধ্যে স্প্যানিং ট্রি এনাবল করব, নাথিং এলস। সো আমরা এখন রাউটারে যাই। এই যে রাউটারের যে ব্রিজটা কনফিগার করলাম, খেয়াল করেন এই সিচুয়েশনে আমি প্রথমে ল্যাবটা যেই সিচুয়েশনে করছি সেই ক্ষেত্রে কিন্তু আপনার এসটিপি এনাবল করার দরকার নাই। কিন্তু এখন আমরা যে সিনারিওতে আসলাম, যে ধরেন ইথার 4 এবং ইথার 5 আমি বলছি হচ্ছে যে এই ব্রিজের মেম্বার। এখন এই ইথার 4 এবং ইথার 5 এই দুইটা পোর্ট দিয়েই আবার আরো একটা রাউটার কানেক্টেড, অন্য আরেকটা রাউটার, সেখানেও আপনার এরকম ব্রিজ করা আছে। তাহলে তো নেটওয়ার্কে লুপ হবে। তাহলে কি করবেন, আপনারা দুইটা মাইক্রোটিকেই ঢুকবেন, ঢুকে যে ব্রিজের যে কনফিগারেশনটা আছে এখানে ডাবল ক্লিক করবেন। ব্রিজ যখন ক্রিয়েট করছেন, করার পরে দেখেন এই যে এসটিপি একটা অপশন আছে। সো এসটিপি অপশনে গিয়ে এই যে এসটিপি অপশনটা আমরা সিলেক্ট করে দিব। ক্লিয়ার? এটা সো এইটা রাউটার 1 এও করতে হবে, রাউটার 2 তেও করতে হবে সিমিলার ওয়েতে। যখনই দুইটাতে স্প্যানিং ট্রি এনাবল থাকবে তখন এই রাউটার দুইটা নিজেরা ডিসাইড করবে যে কোন পোর্টটা রুট পোর্ট হবে, কোনটা অল্টারনেট পোর্ট হবে। সো রুট পোর্ট দিয়ে সে অলওয়েজ ডাটা ট্রাফিক ফরওয়ার্ড করবে, অল্টারনেট পোর্টটা প্যাসিভ হিসেবে থাকবে। ক্লিয়ার? আমার কথা ছিল, আমি লিটন বলছিলাম। বলেন। আমার যদি এই সেম মডেলটা আরো 3টা রাউটার দিয়ে করতেছি, এখন আমার 3টা রাউটারের ভিতরে একটা রুট রাউটার থাকবে, তো রুট রাউটারটা করার জন্য কি আমি প্রায়োরিটিটা কমাবো? রুট রাউটার মানে কি বুঝি নাই। 3টা রাউটারে আমি হচ্ছে প্রথম রাউটার থেকে 2টা পোর্ট দিয়ে ব্রিজ করে দ্বিতীয় রাউটারে নিলাম, দ্বিতীয় রাউটার থেকে আবার 2টা পোর্ট দিয়ে তৃতীয় নাম্বার রাউটারে নিলাম। এখানে রাউটার হচ্ছে আমার 3টে, রুট কে থাকবে? 2টা যে কোনো একজন। না রুট তো আসলে রাউটার হবে না, রুট তো হবে পোর্ট। সো রাউটার এর সাথে রাউটার বি কানেক্টেড 2টা পোর্ট দিয়ে, তাই না? সো আপনি যখন ওখানে যখন আপনি হচ্ছে যে স্প্যানিং ট্রি ডিফাইন করবেন, তাহলে কি হয়, যে কোনো একটা লিংক রাউটার এ থেকে রাউটার বি তে ট্রাফিক পাঠানোর জন্য ইউজ হবে। এবার রাউটার বি এর সাথে রাউটার সি এর যখন করবেন, সেখানেও তো আপনি অন্য 2টা পোর্ট ইউজ করে ফেলছেন, যেটা কিনা রাউটার সি এর সাথে কানেক্টেড। রাউটার বি থেকে সি এ পাঠানোর জন্য যে কোনো একটা পোর্ট আপনার হচ্ছে যে রুট হিসেবে কাজ করবে। এটা তো আপনি বলতে পারবেন না, এটা হচ্ছে যে রাউটার ডিসিশন করবে, রাউটারই অটোমেটিক্যালি ডিসাইড করবে। মানে ফিজিক্যাল দুটো অ্যাপ থাকবে, লজিক্যাল যে কোনো একটা ডাউন করে রাখবে, লজিক্যাল যে কোনো একটা সে ডাউন করবে। হ্যাঁ, আর এটা যদি আপনি যেটা বলতেছেন যে আপনি ম্যানুয়ালি করতে যাচ্ছেন, যে না আমার রাউটার 1 এর থেকে, শোনেন, রাউটার 1 থেকে রাউটার এ থেকে রাউটার বি তে ট্রাফিক পাঠানোর জন্য আমি চাচ্ছি যে ইথার 1টা ইউজ হোক, আপনি এরকম কিছু বলতে যাচ্ছেন, তাই তো? 1টা সব সময় আমার প্রায়োরিটি 1 থাকবে, মানে আপ থাকবে কন্টিনিউ। হ্যাঁ, ডাউন হলে শিফট হয়ে যাবে। হ্যাঁ, আপনি এখান থেকে হচ্ছে যে এটা করে ফেলতে পারেন আর কি, যে প্রায়োরিটি লেভেল বাড়ায় কমায় আপনি এটা চাইলে ম্যানিপুলেট করতে পারেন। বুঝতে পারছি ভাই। ঠিক আছে, প্রায়োরিটি আপনি এখানে কম যদি দেন তাহলে কি হবে, তার প্রায়োরিটি বেশি, মানে প্রায়োরিটি ভ্যালু যদি কমান তাহলে কি প্রায়োরিটি তার বেশি হয়, তাই না? জি, ওটা ওই যে সুইচের মধ্যে আর কি, সুইচের ডিফল্ট একটা প্রায়োরিটি থাকে আরএসটি। হ্যাঁ, আপনি ওটা দিয়ে চাইলে ম্যানিপুলেট করতে পারেন, সমস্যা নেই। আর কি কারো কোনো কোশ্চেন আছে? আনিস বলছিলাম, একটা কোশ্চেন ছিল, মনে করেন আমার ওই যে ল্যান্ড সাইডে ব্রিজ করা আছে আর কি, সেই ক্ষেত্রে কি আমার এই এসটিপি সেটআপটার প্রয়োজন আছে? আমার মানে 2টা ওএলটিপি লাইন আছে। না, সেই ক্ষেত্রে দরকার নেই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, এখন ক্লিয়ার।
ভাইয়া ওখানে প্রায়োরিটি নিয়ে একটা কথা হলো, ওটা মিস করছে, একটু কাইন্ডলি বলবেন আবার। প্রায়োরিটি হচ্ছে যে এই যে যেটা বললাম যে দুইটা নেট লিংক আছে আমার, লিংক 1 লিংক 2। এখন আপনি যদি কোনো কিছু না করে শুধুমাত্র স্প্যানিং ট্রি এনাবল করে দেন, তাহলে রাউটার অটোমেটিক্যালি ডিসাইড করবে যে আসলে কোনটা রুট পোর্ট হবে, কোনটা অল্টারনেট পোর্ট হবে। যেমন ইথার 1 টু ইথার 1 এইটাও চাইলে রুট পোর্ট হইতে পারে, ইথার 2 টু ইথার 2 এটাও রুট পোর্ট হইতে পারে। ক্লিয়ার? তো আপনি চাচ্ছেন যে না আমার ইথার 2টা যাতে রুট পোর্ট হয়, তাহলে আপনি ইথার 2 এর ব্রিজ করার সময় ওই ইথার 2 এর মধ্যে আপনি হচ্ছে যে বলে দিবেন এটা ইথার 2টাকে যখন ইনক্লুড করছেন তখন ওই পোর্টের মধ্যে আপনি বলে দিবেন যে এটার প্রায়োরিটি হচ্ছে যে বাই ডিফল্ট 8000 থাকে, সো 8000 থেকে আপনি এটাকে কমায় দিলেন, তাহলে ওর প্রায়োরিটিটা বেড়ে গেল, তাহলে ওই হবে রুট পোর্ট। মানে এটা যদি আপনি ম্যানুয়ালি ম্যানিপুলেট করতে চান। ভাইয়া ফয়সাল বলছিলাম, একটা কোশ্চেন ছিল ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমার আইএসপি একটাই, কিন্তু আইএসপি থেকে আমি দুইটা ওয়েতে আর কি কানেক্টেড, প্রাইমারি একটা আছে, সেকেন্ডারি একটা আছে। তো আমি কি এরকম কোনো কিছু করতে পারবো যাতে আমার প্রাইমারিটা কোনো কারণে ডাউন হলে ব্রিজের মাধ্যমে আমি অটোমেটিকলি সেকেন্ডারি থেকে লিংক আপ করতে পারবো? মানে বুঝি না, আরেকবার একটু বলবেন। আমার দুটো লিংক দেওয়া আছে, কিন্তু আইএসপি আমার একটাই, একটা প্রাইমারি লিংক, একটা সেকেন্ডারি লিংক, যাতে একটা কাটা পড়লে বা ডাউন হলে আরেকটা থেকে আমি লিংক আপনার আপ করতে পারি। না, ওইখানে আপনি ব্রিজ কিন্তু খেয়াল করেন, যদি আপনি আপনার আরেকজনের সাথে মেনটেন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু তার ইন্ডেও ব্রিজ করা লাগবে, এবং তার ইন্ডেও কিন্তু ওইরকম ভাবে আপনি যেভাবে কানেকশন এস্টাবলিশ করছেন তার ইন্ডেও ওইভাবে কানেকশন এস্টাবলিশ করতে হবে। আপনি নিজে নিজে এখান থেকে ব্রিজ করলে তার প্রাইমারি সেকেন্ডারি আপনি মেনটেন করতে পারবেন না। আচ্ছা, বুঝতে পারছি। পোর্ট ফরওয়ার্ড নিয়ে একটা কোশ্চেন ছিল ভাই, এটা এতক্ষণে কেন? কারণ ওটা ভাই ক্লাসের শেষে কি প্রশ্ন করবো, তো এই জন্য তখন করিনি। না না, ওইটা না, আমি তো সময় দিছি। হ্যাঁ, বারবার জিজ্ঞেস করছি এইটা নিয়ে কারো কোশ্চেন আছে, টপিক শেষে, আপনি টপিকের মাঝখানে করতে না করি আমরা, টপিক শেষে করবেন। এখন আবার ওইটা ওপেন করতে গেলে ওই স্লাইডটা তো আমি ক্লোজ করে দিছি অলরেডি। বলেন, সমস্যা নাই। মানে এরপর থেকে এটা মেনটেন করবেন যে একটা পার্টিকুলার টপিক যখন শেষ